এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শুনলাম তুই নাকি কার সাথে প্রেম করছিস? কারো গম্ভীর কণ্ঠের প্রশ্ন শুনে তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালো চৈত্রী। পিছনের ছেলেটাকে অবলক্ষণ হতেই ভ্রুদয় কুঁচকে এলো তার। এই তো তাদের পাশের বাসার রোগা পাতলা হ্যাংলা ছেলেটা, কি যেন নাম, মনে পড়েছে, নির্ময়। কিন্তু এই লোক ওকে কেন এসব প্রশ্ন করছে? এই ছেলের সাথে তার আগে কখনো কথা হয়েছে বলে তো মনে পড়ছে না। তবে এই ছেলেকে সে চিনে ভালোভাবে? চিনবে না। উঠতে বসতে খেতে ঘুমাতে 24 ঘন্টা এই ছেলের জন্য মায়ের কাছে ঝাড়ি খেতে হয় তাকে। কোন ক্লাসে পড়ে এই নির্ময় নামক নির্মম জঞ্জাল জানা নেই চৈত্রীর, তবে তার উপরের ক্লাসে পড়ে এতটুকু সে জানে। ভীষণ পড়ুয়া এই ছেলে, সারাদিন নাকি পড়ে। এত পড়ে লাভ কিরে ভাই? সেই তো একদিন মরেই যেতে হবে। কোথায় একটু ঘুরে ফিরে জীবনকে উপভোগ করবে তা নয়, সারাদিন পড়বে আর পাড়া প্রতিবেশীদের জ্বালাবে। তবে এই ছেলে তো তার সাথে কখনো কথা বলেনি। ওই 2-1 বার দেখা হলে একে অপরের দিকে চোখ পড়তেই এই যা। তাহলে আজ হঠাৎ সেদে সেদে কথা বলছে কেন? আবার প্রথমবারেই তুই তোকারি করছে। কি অভদ্র ছেলে রে বাবা। এর মধ্যেই ছেলের জন্য তার মা আবার উঠতে বসতে ওকে কথা শোনায়। আবার জিজ্ঞেস করছে সে প্রেম করছে কিনা। করলে করছে, তাতে তোর বাপের কি বেটা? তোকে এই চৈত্রী ঘৃণা করে, ভীষণ ঘৃণা করে, এই তোর আর তোর পড়াশোনার জন্য। তাই এখন বাড়িতে থাকার দায় হয়ে পড়েছে শুধু তোর জন্য। চৈত্রীর ভাবনার মধ্যে আবার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল নির্ময়। বলল, প্রেম করছিস নাকি ঘটনা কি সত্যি? কোনো উত্তর দিল না চৈত্রী। সে প্রেম করছে কি না সে নিজেও তো জানে না, তাহলে উত্তর দিবে কি করে? চেহারা সুরত দেখতে তার মাশাল্লাহ, উজ্জ্বল শ্যামাবর্ণ গায়ের রং, গোলগাল মুখশ্রী, লম্বাও যা আছে ঠিকঠাক। তার মধ্যে কোনো ছেলে প্রেম নিবেদন করে না তাকে। তার ক্লাসের সব থেকে কুৎসিত মেয়েটাও হয়তো একটা না একটা প্রেমের প্রস্তাব পেয়েছে, কিন্তু এই ইন্টার প্রথম বর্ষে পড়া পর্যন্ত সে কখনো প্রেমের প্রস্তাব পায়নি। তবে তার এই রেকর্ড ভেঙে দিয়ে দিল 2 দিন আগে কে যেন একটা চিরকুট দিয়েছে তাকে। চিরকুটটাই শুধুমাত্র লেখা ছিল, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি বানানটাও ভুল। কোন অশিক্ষিত ছেলে লিখেছে কে জানে। চৈত্রী তার বেশি ঘাঁটেনি ওটা নিয়ে। এর মধ্যে আজ আবার এই নির্ময় নামক নির্মম পড়ুয়া ছেলে ওকে এসে বলছে সে নাকি প্রেম করছে। ঠোঁট বাঁকালো চৈত্রী, বলল, আমি প্রেম করছি আর আমিই জানি না, অথচ পাড়াপড়শি দেখছি সবাই জানে। নির্ময় চৈত্রীর দিকে একটু এগিয়ে এলো, কণ্ঠটা কিছুটা খাদে নামিয়ে বলল, আমার বাগানে একটি মহামূল্যবান ফুলের গাছ লাগিয়েছিলাম। এত বছর ধরে দেখে শুনে যত্ন করে রেখেছি গাছটা। বড় আশায় ছিলাম গাছটায় কবে ফুল আসবে, কবে কলি নেবে। অবশেষে সময় হলো গাছটায় কলি আসার। কলিও নিল গাছে, কিন্তু তখনই সে কলিতে নজর পড়ল অন্য কারো। আমার গাছ সহ কলিজাটা নেয়ার জন্য সে মরিয়া হয়ে উঠল। তো বলো মেয়ে, এখন কি করা উচিত আমার? চৈত্রী ভাবল কিছুক্ষণ, অতঃপর উত্তর দিল, মেরে তার হাত পা ভেঙে দেওয়া উচিত। অন্যের গাছের দিকে সে কেন হাত বাড়াবে? দরকার হয় নিজে গাছ লাগিয়ে নিক। ঠোঁট প্রসারিত করে হাসল নির্ময়, বলল, ঠিক আছে, তাহলে তোমার কথাই রইল, আমি ভেঙে দেব ওর হাত পা। হ্যাঁ, তবে ভ্রু কুঁচকালো নির্ময়, বলল, তবে কি? তবে আপনার গাছটির প্রতি আরো যত্নশীল হওয়া উচিত। যেহেতু গাছটি অনেক মূল্যবান আর ইতোমধ্যেই তার দিকে নজর একজনের পড়ে গেছে, তার মানে আরো লোকের নজর পড়বে। আপনার এখন চোখে চোখে রাখা উচিত। গাছটি দরকার পড়লে নিজের কাছে নিয়ে রাখা উচিত। চোখে হাসল নির্ময়, তারপর বলল, বুদ্ধিটা কিন্তু তুমি খারাপ দাওনি মেয়ে। তোমাকে যতটা বুদ্ধিহীন আমি ভেবেছিলাম ততটা বুদ্ধিহীনও নও তুমি। চৈত্রী বোকা বোকা চোখে তাকালো নির্ময়ের পানে। তাকে কি অপমান করলো ছেলেটা? তাকে কি পরোক্ষভাবেই ছেলেটা বুদ্ধিহীন গাধার সাথে তুলনা করলো? চৈত্রীর ভাবুক মুখশ্রীর পানে একবার তাকালো নির্ময়,
অতপর পাশ কাটিয়ে হাঁটা ধরলো সামনের দিকে। পিছনে ডাকলো চৈত্রী, বলল, শুনুন। থমকে দাঁড়ালো নির্ময়, তবে পিছন ফিরে তাকালো না সে। চৈত্রী বেশ উৎসুক কণ্ঠে প্রশ্ন করল, আপনি প্রথম এসেই আমাকে তুই করে সম্বোধন করেছেন, কিন্তু শেষের দিকে আবার তুমি বলে সম্বোধন করেছেন কেন? নির্ময় দৃষ্টি সম্মুখ রেখেই বলল, আমি প্রথম দিকে রেগেছিলাম, তাই তুই বলেছি। আর শেষের দিকে রাগটা গলে গিয়েছিল কারো স্নিগ্ধ দৃষ্টিতে, তাই তুমি বলেছি। কথাটুকু শেষ করেই নির্ময় পা ফেললো সামনের দিকে, চলে গেল তার বাড়ির দিকে। ঠোঁট বাঁকালো চৈত্রী। রাগ হয়েছে তাতে তার দোষটা কোথায়? তাকে কেন তুই বলবে? অভদ্র ছেলে একটা। মনে মনে ভেঙচি কাটলো চৈত্রী। কলেজ ড্রেসের সাথে দুই পাশে বাঁধা দুই বেনুনি ঝোলাতে ঝোলাতে ছুটল কলেজের দিকে। সকাল সকাল কলেজে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে বেরিয়েছিল সে, কিন্তু রাস্তায় বেরিয়ে এই নির্মম নির্দয় নির্ময়ের সাথে দেখা তার। কই, আজকে ভেবেছিল একটু আগে ভাগে কলেজে গিয়ে বান্ধবীদের সঙ্গে একটু আড্ডা দিবে, তা অভদ্র ছেলেটা দেরি করিয়ে দিল। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম আকাশে। পাখিদেরও দেখা যাচ্ছে দল বেঁধে নীল আকাশে উঠছে। চৈত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দোকানের উদ্দেশ্যে। খাতার কলম কিনতে হবে তাকে। মফস্বল শহর, এখানে দুপুর দিকে প্রায় সকল দোকানই বন্ধ করে বাড়িতে যায় দোকানিরা। সে যখন দুপুরের দিকে কলেজ থেকে ফিরছে তখন খাতা আর কলম কিনতে পারেনি, তাই তো এখন আবার বের হতে হলো। চৈত্রী খানিকটা বিরক্তি নিয়েই গিয়ে দাঁড়ালো একটা লাইব্রেরির সামনে। ছোট্টখাটো একটা লাইব্রেরির ছেলেটা তার চেনা আগে থেকেই। প্রায় এই লাইব্রেরি থেকেই সে খাতা কলম কেনে। ছেলেটা চৈত্রীকে দেখেই একগাল হাসলো, বলল, আপা, অনেকদিন পর, কেমন আছেন? ভ্রু কুঁচকালো চৈত্রী, বলল, অনেকদিন কোথায়? এক সপ্তাহ আগেও তো এলাম। লাইব্রেরির ছেলেটা দাঁত বের করে হাসলো, বলল। এক সপ্তাহ কি কম আপা? চৈত্রী আর কথা বাড়ালো না। কথায় কথা বাড়ে, আর তার মোটেও ইচ্ছে নেই যে এই হাদারামের সাথে সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করবে। চৈত্রী ঘুরিয়ে নিল কথাটি, বলল, সে যাই হোক, 2টা খাতা আর 2টা কলম দিন তো। ছেলেটা একটু খুঁড়ে 2টো খাতা আর 2টো কলম বের করে দিল চৈত্রীকে। সে তার হাত বাড়ালো, আনবে খাতা আর কলম 2টো, কিন্তু তার নেয়ার আগেই পিছন থেকে কোনো বলিষ্ঠ পুরুষালী একটা হাত নিয়ে নিল তার খাতা আর কলম। মেজাজ বিগড়ে গেল চৈত্রীর। তড়িৎ গতিতে সে ফিরে তাকালো পিছনের দিকে। তার পিছনে অবস্থানরত ছেলেটা তার এতই কাছে অবস্থান করছিল যে পিছনে ঘুরতে গিয়ে চৈত্রীর কপাল গিয়ে ঠেকলো সোজা ছেলেটির বুকে। সাথে সাথেই চৈত্রী কপালে হাত দিয়ে চেপে ধরল, ঝাঁঝালো কণ্ঠে বলল, মা গো মা, এটা দেহ নাকি ইটের ভাটার ইট? কথাটা বলেই মাথা উঁচু করে চোখ তুলে তাকালো তার সামনে অবস্থানরত ছেলেটার মুখ পানে। এ তো সেই নির্ময়। সকাল থেকে এই ছেলে আবার তার পিছু পড়েছে, তার উপর ওর খাতা কলমগুলোও নিয়ে নিয়েছে। ভ্রু কুচকালো চৈত্রী, বলল, আপনি আমার খাতা কলমগুলো নিয়ে নিলেন কেন? নির্ময় খাতা কলমগুলো উল্টে পাল্টে দেখলো একটু, অতঃপর চৈত্রীর দিকে তাকিয়ে বলল, এগুলো তোমার? কই, কোথাও নাম লেখা তো দেখছি না। এই, তোমার নামটা যেন কি? লাইব্রেরির ছেলেটা দাঁত কেলিয়ে হাসলো, বলল, চৈত্র। নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো লাইব্রেরির ছেলেটির দিকে, গম্ভীর কণ্ঠে বলল, নাম তো নামই। উনি বললেও সেটা আমার নাম, আর আমি বললেও সেটা আমারই নাম। কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। চৈত্রী ভুজ কোচকালো, তারপর বলল, আর আমি আমার মুখ থেকে বলতে চাইছি না। আমার খাতা কলমগুলো দিয়ে দিন তাড়াতাড়ি। এগুলো তোমার প্রমাণ আছে কোনো? চৈত্রীর উত্তর দিল না কোনো। কেওয়ালি সে দোকান থেকেই নিয়েছিল খাতা কলমগুলো। এইটুকু সময়ের মধ্যে প্রমাণটা আসবে কোথা থেকে? চুপ রইল চৈত্রী। এই মুহূর্তে এই নির্দয় নির্ময়ের সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই তার। চৈত্রী ঘুরে তাকালো লাইব্রেরির ছেলেটির দিকে, বলল, ভাইয়া, আমাকে আর 2টো খাতা আর কলম দিন না। লাইব্রেরির ছেলেটা আবারও 2টো খাতা আর কলম বের করে বাড়িয়ে দিল চৈত্রীর দিকে। এবার আর নিল না নির্ময়। চৈত্রী হাত বাড়িয়ে নিল খাতা আর কলম, অতঃপর হাঁটা ধরল নিজের বাড়ির দিকে। পিছন থেকে ডাক দিল দোকানদার ছেলেটা, বলল, আপা, খাতা কলমের দাম তো দিলেন না।
চৈত্রী হাঁটতে হাঁটতেই উত্তর দিল। খাতা কলমের দামটা নির্ণয় নামক ব্যক্তির কাছ থেকে নিয়ে নেবেন। ভোরের আলো ফুটেছে, সূর্যটা উঁকি দিয়েছে নীল আকাশে, পাখির কিচিরমিচির কলকলানিতে ভরে গেছে চারপাশ। চৈত্রীদের বাড়িটা একতলা বিশিষ্ট, তবে উপরে ছাদ দেওয়া হয়েছে। ছাদে আবার রহমান সাহেবের অর্থাৎ চৈত্রীর বাবা কিছু পায়রা পালন করেছে। চৈত্রী রোজ সকালে পায়রাগুলোকে গম ছিটিয়ে দেয়। সারাদিনের মধ্যে তার ভালো লাগার এই একটাই কাজ, পায়রাগুলোর সাথে সময় কাটানো। সে ছাদে উঠতেই যখন পায়রাগুলো তার দিকে উড়ে আসে, তখন প্রশান্তির হাওয়া লাগে তার মনে। একটু সময়ের জন্য যেন সে ভুলে যায় এই পৃথিবীর বিষাদময় প্রতিটি অধ্যায়। রোজ সকালের মতো আজও ছাদে এলো চৈত্রী। ছাদের দরজাটা খুলে সামনের দিকে পা বাড়াতেই চোখ পড়ল পাশের ছাদে। দুহাত মেলে দাঁড়িয়ে রয়েছে নির্ময়। এই ভোর সকালে প্রকৃতির বিশুদ্ধ বাতাস উপভোগ করছে সে। নির্ময়ের বিল্ডিংটাও চৈত্রীদের মতোই একতলা বিশিষ্ট, তবে ছাদ রয়েছে। ভ্রু কুচকালো চৈত্রী। এই লোক তো প্রতিদিন পড়াশোনায় ব্যস্ত থাকে। প্রতিদিন সে যখন এই সময়ে ছাদে ওঠে, তখনই পাশের বিল্ডিং থেকে এই নির্ময়ের গুনগুনিয়ে পড়ার আওয়াজ পায় সে। কিন্তু আজ হঠাৎ এই বান্দা এই সময় পড়া রেখে ছাদে কেন? নির্ময়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই হেসে উঠল চৈত্রী। নির্ময় হ্যাংলা পাতলা শরীরে ঝুলিয়েছে একটা ঢোলাঢালা টি শার্ট, আবার দুই হাত ছড়িয়ে রেখেছে দুই দিকে। কাকতাড়ুয়ার থেকে কোনো অংশে কম লাগছে না তাকে। চৈত্রীর মনে হচ্ছে যেন কোনো জ্যান্ত কাকতাড়ুয়া দাঁড়িয়ে রয়েছে পাশের ছাদে। হঠাৎই কোনো রমণীর হাসির ঝংকারে ভাটা পড়ল নির্ময়ের প্রকৃতি বিলাসে। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে সে ফিরে তাকালো পিছনে। এই সকালে পাশের ছাদে হাস্য উজ্জ্বল রমণীকে দেখে কপালে ভাঁজ পড়ল তার। সব সময়ের মতো গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, হাসছো কেন চৈত্র? হাসি থামিয়ে ভ্রু কুচকালো চৈত্রী। বলল, আমার নাম চৈত্র না, চৈত্রী। আমি অত কঠিন নাম ধরে ডাকতে পারবো না তোমায়। চৈ আবার সাথে ত্রি, এত কঠিন নাম রেখেছেন কেন তোমার বাবা মা? আমার নামটা ভীষণ সুন্দর, সবাই বলে। আপনি আমার নামের এভাবে ব্যঙ্গ করবেন না তো নির্ময় ভাই। ভ্রু কুচকালো নির্ময়। থতমত কণ্ঠে বলল, আমার বাবার সাথে কি তোমার মায়ের অবৈধ কোনো সম্পর্ক ছিল, বা আমার মায়ের সাথে তোমার বাবার? চৈত্রী বাঁকা বাঁকা চোখে তাকালো নির্ময়ের দিকে, কিন্তু যখনই তার মস্তিষ্ক হানা দিল, নির্ময়ের কণ্ঠ নিঃসৃত বাক্যগুলো নামক মুখ মুচকে ফেলল সে। বলল, ছি ছি নির্ময় ভাই, এসব কি কথা? আপনার মা বাবা, আপনার মা আমার বাবা, আমার মা আপনার বাবা। আপনার মুখে এসব কথা বলতে একটু বাঁধলো না? তাহলে আমি তোমার কেমন ভাই? ভাই বললে কেন আমাকে? ভাই হতে কি আপন ভাই হতে হয় নাকি? আপনি আমার বাড়ির পাশের ভাই। আমি তোমার আপন, খালাতো, মামাতো, ফুপাতো, দুঃসম্পর্কের কিংবা বাড়ির পাশের কোনো ভাইই না। শুধু নির্ময় বলে ডাকতে পারলে ডাকবে, নয়তো ডাকার প্রয়োজন নেই আমাকে। চৈত্রী গোল গোল চোখে তাকালো নির্ময়ের দিকে। বলল, আপনি আমার কত বড়, আর আমি কিনা আপনাকে নাম ধরে ডাকবো? আমি অতটাও অভদ্র নই নির্ময়দা। তবে তোমাকে আমায় কিছু বলেই ডাকতে হবে না। কণ্ঠ ভাঁকালো চৈত্রী। ভেংচি কেটে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি আর ডাকবই না আপনাকে। আপনাকে না ডাকলে কি হবে এমন? মরে যাব কি আমি? ডাকলাম না আমি আপনাকে। নির্ময় কোনো উত্তর দিল না চৈত্রীর কথায়। শুধুমাত্র একবার রক্তচক্ষু নিয়ে তাকালো তার পানে, অতঃপর ধূপদা পা ফেলে নেমে গেল ছাদ থেকে। চৈত্রীও ভেংচি কাটলো মনে মনে। যাই যাক, গোল্লায় যাক ওই নির্মম নির্দয়, তাতে তার কি? বেলা গড়িয়েছে, চৈত্রীর কলেজের সময় হয়ে এসেছে প্রায়। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বাড়ির বাইরে এলো সে। দুই পাশে দুই বেনুনি ঝোলাতে ঝোলাতে হেঁটে চলল কলেজের দিকে। চৈত্রীদের বাড়ি থেকে তাদের কলেজের দূরত্ব এই মিনিট 15 মতো। লাল ইট দিয়ে তৈরি রাস্তাটা, দুই পাশে ঝোপঝাড়ে ভরপুর। কি যেন সাদা সাদা ফুল ফুটে থাকে রাস্তার ধারে ওই ঝোপঝাড়গুলোর মধ্যে। ফুলগুলোর নাম তার অজানা, তবে মাঝে মাঝেই রাস্তা ধরে যাওয়ার সময় সে তুলে নিয়ে যায় ওই শুভ্র রঙা ফুলগুলো। যদিও তার পর বাড়িতে গিয়ে মায়ের ঝাড়ি খেতে হয় তাকে। তার মায়ের মতে সে রাস্তা থেকে আগাছা তুলে নিয়ে গিয়ে ঘর নোংরা করে। চৈত্রী রাস্তার দুই ধারে চোখ বুলাতে বুলাতেই
হেঁটে যাচ্ছিল সামনের দিকে। রাস্তাটা বেশ ফাঁকা আজ। হঠাৎই তার চোখ আটকে গেল একটু দূরে অবস্থানরত একটা ছেলে আর একটা মেয়ের দিকে। চৈত্রীর ভালোভাবে দেখল, অবাক হলো সে। এই তো সেই নির্ময়। আর সেখানে থাকা মেয়েটি তাদের পাশের পাড়ার আমির কাকার মেয়ে নিঝুম। ভ্রু কুচকাল চৈত্রী। এরা দুজনে এখানে এই ফাঁকা রাস্তায় আবার কি করছে? কোনো ইটিস পিটিস চলছে নাকি এদের মধ্যে? চৈত্রী স্বভাবতই ভীষণ কৌতূহলী মেয়ে। সে তার একটু এগিয়ে গেল সামনের দিকে। নিঝুম নামক মেয়েটি তার ব্যাগ থেকে একটা কাগজ বের করে এগিয়ে দিল নির্ময়ের দিকে। মেয়েটার চোখে মুখে স্পষ্ট লজ্জালু ভাব। চৈত্রীর কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে এলো। কি আছে ওই কাগজে? চিঠি নাকি আবার? প্রেমপত্র? চৈত্রী হাসি পেল খুব। ইচ্ছে করছে এখানেই হাসতে হাসতে গোড়াগড়ি খেতে। এই হ্যাংলা পাত্রা নির্মম নির্দয় নির্ময়কে নাকি আবার মেয়েরা পছন্দ করে। আজকালকার মেয়েদের পছন্দ যে এত খারাপ জানা ছিল না চৈত্রীর। হ্যাংলা পাতলা বাঁশের মতো একটা ছেলে, দেখলে মনে হয় ফু দিলেই উড়ে যাবে কোথাও একটা। তার মধ্যে মুখটা রাখে এমন সময় হাড়ির মতো করে। কথার তো ওই স্ত্রী, মুখ থেকে কথা বলে না যেন বোম মারে। এই ছেলেকে নাকি আবার মেয়েরা প্রেমপত্র দেয়। নির্ঘাত এই মেয়েদের চোখে কিছু হয়েছে, নয়তো এই সুন্দর সুন্দর ছেলে থাকতে এই চিকনা চাকনা নির্ময়ের উপর মেয়েরা ধপাস করে পড়বে কেন? সে যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নির্ময়ের প্রেম ঘটিত ব্যাপার দেখলে চলবে না তার। তাকে কলেজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তার। অনেক কষ্টে ঠোঁট টিপে নিজের হাসি আটকে চৈত্রী নির্ময় আর নিঝুমের পাশ কাটিয়ে হাঁটা ধরল কলেজের দিকে। 2 কদম এগিয়ে যেতেই তার ডাক পড়ল পিছন থেকে। গুরুগম্ভীর কণ্ঠে নির্ময় বলল, চৈত্র। থমকে দাঁড়ালো চৈত্রী। ঘাড় ঘুরিয়ে তাকালো পিছনের দিকে। ভ্রু কুঁচকে বলল, আমি না আপনাকে চৈত্র বলে ডাকতে বারণ করেছি নির্ময় ভাই? নির্ময় তাকালো চৈত্রীর পানে, থতমত কণ্ঠে বলল, আমিও তো তোমাকে বলেছিলাম আমাকে ভাই বলে সম্বোধন করবে না। আমিও বলেছিলাম আপনাকে আমি আর ডাকবো না। ডাকিও নি আমি, আপনিই ডেকেছেন আমাকে, তো আপনাকে আমি ভাই বলতেই পারি। নির্ময় কোনো উত্তর দিল না। চৈত্রীর কথায় শুধুমাত্র একটাবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই কাগজটা নাও তো চৈত্র। কেন? প্রশ্ন না করে নাও। চৈত্রার কথা বাড়ালো নাই। এমনিতেই তার কলেজে দেরি হয়ে যাচ্ছে। সে এগিয়ে এলো, নিঝুমের হাত থেকে নিয়ে নিল কাগজটি। নির্ময় তাকালো সেদিকে, আদেশের সুরে বলল, পড়ো, কাগজটিতে কি লেখা আছে। চৈত্রী একবার দৃষ্টিপাত করলো নির্ময়ের দিকে, একবার দৃষ্টিপাত করলো নিঝুমের দিকে, অতবার ভাঁজ করা কাগজটা খুলে পড়া শুরু করলো। প্রিয় নির্ময় ভাই। এটুকু পড়েই থামলো চৈত্রী। ভ্রু কুচকালো নির্ময়, বলল, কি হলো, থামলে কেন? পড়ো। চৈত্রী তাকালো নিঝুমের দিকে। মেয়েটা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সে না হয় একটা প্রেমপত্রই দিয়েছিল নির্ময়কে। সে না পড়লে না পড়তো, তাই বলে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে অন্য কাউকে দিয়ে পড়াতে হবে সেই প্রেমপত্র? চৈত্রীর রাগ হলো ভীষণ। এ কেমন মানুষ? অন্য মানুষকে লজ্জায় ফেলতে এর ভালো লাগে? এই যে চৈত্রী সব সময় বলে নির্মম নির্দয় নির্ময়, ঠিকই বলে। কথাটা আজ তার প্রমাণ পেল সে। কতটা নির্দয় এই লোক। চৈত্রী তার হাতে থাকা চিঠিটা এগিয়ে দিল নির্ময়ের দিকে, বলল, নিজের জিনিস নিজে পড়ে নেবেন, আমি পারবো না পড়তে। কথাটা শেষ হতেই নির্ময় তার গুরুগম্ভীর কণ্ঠে ধমকে উঠল চৈত্রীকে, বলল, তোমাকে পড়তে বলেছি না, পড়ো তুমি। কেঁপে উঠল চৈত্রী। ভয়ে ভয়ে পড়া শুরু করলো চিঠিটা। প্রিয় নির্ময় ভাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, কিন্তু আমি ভালো নেই। আমার যে ইদানিং ঠিকভাবে খাওয়া নাওয়া গোসল কিছুই হচ্ছে না। সব সময় শুধু আপনার কথাই মনে পড়ছে। আপনি যখন আমার সামনে থেকে হেঁটে যান, আমার বুকের ভেতর তখন ধুকপুক ধুকপুক আওয়াজ হয়। আমি স্পষ্ট শুনি সেই আওয়াজ। আপনার দিকে আমি যখন তাকাই তখন আমার লজ্জা লজ্জা লাগে। রাতে ঘুমোতে গেলেও আমি আপনার স্বপ্নই দেখি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি নির্ময় ভাই, দয়া করে আমাকে ফেরাবেন না। আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকবো। ইতি, আপনার ভালোবাসার কাঙাল নিঝুম। চিঠিটা পড়া শেষ করেই অট্টহাসিতে ফেটে উঠল চৈত্রী। ভ্রু কুচকালো নির্ময়।
বলল। হাসছো কেন এভাবে? না নির্ময় ভাই, আপনাকেও মেয়েরা এত পছন্দ করতে পারে জানতাম না আমি। কেন পছন্দ করতে পারে না নাকি? হাসি থামালো চৈত্রী। আমতা আমতা করেই বলল। অবশ্যই পারি, কেন পারবে না? নির্ময় একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, অতঃপর নিঝুমের দিকে তাকিয়ে বলল। ওখানে ইতি আপনার ভালোবাসার কাঙাল হবে না, কাঙালি হবে। কাঙাল পুরুষবাচক শব্দ, আর তুমি মেয়ে, তাই স্ত্রীবাচক শব্দ কাঙালি হবে। আর বললে যে আমাকে দেখলেই নাকি তোমার বুকে ধুকপুক ধুকপুক আওয়াজ হয়, ওটা ভালোবাসা নয়, ওইটা তোমার হার্টে সমস্যা হতে পারে। ভালো ডাক্তার দেখায়ও। বয়স কত তোমার? ভালোবাসা মানে বোঝো? নিঝুম উত্তর দিল না কোনো। মাথা নুইয়ে চুপ করে দাঁড়িয়ে আছে সে। ধমকে উঠল নির্ময়, বলল। এই মেয়ে, কি জিজ্ঞেস করেছি? বয়স কত তোমার? কেঁপে উঠল নিঝুম, তুলিয়ে বলল। 14। ভ্রু কুচকালো নির্ময়, বলল। 14 বছর, তার মানে নবম শ্রেণীর ছাত্রী? নিঝুম মাথা দুলিয়ে সায় দিল নির্ময়ের কথায়। নির্ময় কপাল টান করে তাকালো নিঝুমের দিকে, বলল। a+b² এর সূত্রটা বলো তো। নিঝুম এলোমেলো দৃষ্টি ফেলল। এমনিতেই সে পড়াশোনায় কোনো কালেই ভালো ছিল না, অতঃপর যতটুকু মনে ছিল তাও এখন নির্ময়ের সামনে গুলিয়ে ফেলেছে। নিঝুম বলতে পারছে না কিছুই, শুধু আমতা আমতা করেই যাচ্ছে। নির্ময় ধমকে উঠল আবারও, বলল। নবম শ্রেণীতে পড়ে এখনো a+b² এর সূত্র বলতে পারছিস না, আবার এসেছিস প্রেমের প্রস্তাব দিতে? যা ফোট এখান থেকে। ব্যাস, নিঝুমকে আর কে পায়, দৌড়ে পালিয়ে গেল নির্ময়ের সামনে থেকে। প্রেম প্রীতি আর তার লাগবে না। নির্মম নির্ভয় মানুষের সামনেই তো আর সে আসবেই না, ভুলেও আসবে না। চৈত্রী এতক্ষণ গোল চোখে তাকিয়ে সবটা দেখছিল। কি ছেলে রে বাবা, এর জন্যই এই পড়ুয়া ছেলেদের একদম পছন্দ করে না। এদের মাথায় সবসময় পড়া ঘোরে। এই যেমন নিঝুম প্রেম নিবেদন করলো নির্ময়কে। নির্ময়ের যদি নিঝুমকে ভালো নাই লাগে তাহলে অন্য কিছু বললেও তো তাকে প্রত্যাখ্যান করতে পারত সে, তাই না? অঙ্কের সূত্র কেন জিজ্ঞেস করতে হবে? যত সব। মনের মধ্যে নির্ময়ের জন্য একরাশ রাগ নিয়েই কলেজের পথে পা বাড়ালো চৈত্রী। তখনই পিছন থেকে আবারও ডেকে উঠল নির্ময়, বলল। চৈত্র। ভ্রুকুচকে পিছনে তাকালো চৈত্রী, বিরক্তি ভরা কণ্ঠে বলল। আবার কি নির্ময় ভাই, এমন নির্দয়ের মতো বারবার পিছু ডেকে আমার দেরি করিয়ে দিচ্ছেন কেন? নির্ময় তাকালো চৈত্রীর দিকে, থতমত কণ্ঠে বলল। আমি ওই দিকটাতেই যাব। তো যাবেন, কে বারণ করেছে আপনাকে? একসাথে চলো। বিস্মৃত হলো চৈত্রী। পাশাপাশি বাড়িতে থাকলেও নির্ময়ের সাথে তেমন একটা কথা কখনো হয়নি চৈত্রীর। নির্ময়কে কোনো কালেই ভালো লাগতো না তার। আর নির্ময়ও কেমন অন্তর্মুখী স্বভাবের, সকল সময় একা একা বই নিয়ে বসে থাকে, কারোর সাথে তেমন কথা নেই তার। সেই নির্ময়ের হঠাৎ কি হলো? এই 2 দিন ধরে তার গায়ে পড়ে এসে কথা বলছে। ভূতে টুটে ধরলো নাকি? হবে হয়তো তাই। এমনি নির্ময়দের ঘরের কোনো একটা তেঁতুল গাছ আছে, শোনা যায় ওই গাছে নাকি কোন পেতনির বসবাস। গাছ থেকে সেই পেতনি নেমে এসে এই নির্দয় নির্ময়ের ঘাড়ে চাপলো না তো? চৈত্রীর আকাশ পাতাল ভাবনার মধ্যে সামনে হাঁটা ধরলো নির্ময়। যেতে যেতে বলল। কি চৈত্র, এখন তোমার কলেজের দেরি হচ্ছে না? ধ্যান ভাঙল চৈত্রীর। দ্রুতই ছুট লাগালো নির্ময়ের পিছনে। এবার না গেলে সত্যি দেরি হয়ে যাবে তার। তারপরেই ওই হিমেশ নামক ভয়ঙ্কর টাকলা স্যারকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে। আর চৈত্রীর কোনোভাবেই ক্লাসের সামনে দাঁড়িয়ে থেকে নিজের এত সুন্দর নাম ইজ্জত নিয়ে টানাটানি বাজাতে চাইছে না। দুপুরের তপ্ত রৌদ্র, চারিদিকে কেমন একটা থমথমে নিস্তব্ধ পরিবেশ। সবাই হয়তো দুপুরের খাবার খেয়ে ভাত ঘুম দিচ্ছে একটু। চৈত্রীও কেবল এসেছে কলেজ থেকে। এই রোজ রোজ ক্লাস করতে করতে তার জীবন তেজপাতা। মাঝে মাঝেই 2-1 দিন কলেজে না গেলেই কি এমন হয়, কিন্তু এই কথা ঘরে বললেই তার মা ঝাঁটা নিয়ে তেড়ে আসে তার দিকে। মায়ের ঝাঁটার বাড়ির ভয়েও সে ছুটে যায় কলেজে। চৈত্রী কলেজ থেকে এসে কলেজ ড্রেস পরিহিত অবস্থায় ফ্যান ছেড়ে শুয়ে পড়ল বিছানায়। ক্লাস করতে করতে ক্লান্ত সে, এখন একটু ভালো লাগছে। ঠিক তখনই রুমে প্রবেশ করলেন চামেলি বেগম, চৈত্রীর একমাত্র মা। রুমে ঢুকেই ঝাঁঝালো কণ্ঠে বলল। আমি জানতাম তুই কলেজের ড্রেস না পাল্টে বিছানায় চিত হয়ে
পড়বি। যা, উঠে কলেজ ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে আয়। বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল চৈত্রী। বলল, যাচ্ছি মা। চোখ গরম দিলেন চামেলি বেগম। বললেন, যাচ্ছি না, এখনই যাবি। আমাদের সময় স্কুল বা কলেজ থেকে এসে ড্রেস না পাল্টিয়ে শান্তি পেতাম না। আর আমার মেয়েটা হয়েছে একদম আমার বিপরীত। যত রাজ্যের খারাপ গুণ আছে সব এই মেয়ের মধ্যে আছে। এই শুরু হয়ে গেল তার মায়ের আদি জন্মের কাহিনী। কবে কি করেছে, কবে কিভাবে স্কুলে গিয়েছে, বৃষ্টির মধ্যে মাইলের পর মাইল হাঁটু অবধি কাদা পেরিয়ে স্কুলে গিয়েছে। তার তবুও স্কুল বন্ধ দেয়নি। ব্যাগ ছিল না সে আমলে, তারপরও পলিথিন করে বই নিয়ে যেতে হয়েছে তাদের। শুরু করবে এইসব কাহিনী বলা। রোজ রোজ এই কাহিনীগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে চৈতির। এখন যদি বলা শুরু করে, তার মায়ের থেকে ভালো সে বলতে পারবে। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। বিছানার পাশে অবস্থানরত আলনা থেকে একটা 3 পিস নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। মফস্বল শহরে একতলা বাড়ি তাদের। অমন বড় লোকের মতো বাড়ির প্রতিটি ঘরে ঘরে ওয়াশরুম কেড়েনি তারা। পুরো বাড়িতেই একটাই ওয়াশরুম তাদের। মিনিট 30-এর পর ওয়াশরুম থেকে একদম গোসল ছেড়ে বেরিয়ে এলো চৈত্রী। চুল মুছতে মুছতেই ঢুকলো তার রুমে। পেটে খিদে নেই তেমন। কলেজ থেকে আসার সময় বাজারের ভোলু কাকাদের হোটেল থেকে সিঙ্গাড়া কিনে খেতে খেতে এসেছে সে। রুমে ঢুকতেই অবাক হলো চৈত্রী। গুনগুন করে পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। কান খাড়া করে শোনার চেষ্টা করছে আওয়াজটা। তার রুমের পাশ থেকেই এসেছে এই পড়ার ধ্বনি। এই দুপুরবেলা আবার কার মাথা খারাপ হলো যে বই পড়তে বসেছে। ভ্রু কুঁচকেই জানালার দিকে গেল সে। যা ভেবেছিল তাই। মাথাটা খারাপটা ওই নির্মম নির্ময়ই হয়েছে, নয়তো এই দুপুরে পড়ে কেউ। কিন্তু এই লোক এখানে কি করছে? তার রুম তো এখানে ছিল না। তার রুম তো ছিল তাদের বিল্ডিং এর অপর পাশে। আর এই রুমটা ছিল নির্ময়ের বড় বোন নিহার। তাহলে আজ হঠাৎ তার রুমে সোজাসুজি রুমে কি করে এই ভদ্রলোক? তাও একদম টেবিল চেয়ার সহ, টেবিল চেয়ারও রেখেছে একদম জানালার কাছে। চৈত্রীর রুমের জানালা আর নির্ময়ের এই রুমের জানালা একদম সোজাসুজি অবস্থান। চৈত্রীর কুচকানো ভ্রুজোড়া আরো কুচকে এলো। সে গলা উঁচিয়ে ডাকলো নির্ময়কে। বলল, নির্ময় ভাই। নির্ময় বই থেকে মাথা উঁচিয়ে তাকালো চৈত্রীর দিকে। সদ্য গোসল করেছে চৈত্রী। ভেজা চুল বেয়ে গড়িয়ে পড়ছে টপ টপ করে পানির ফোঁটা। চোখে মুখও কেমন ছিটিয়ে রয়েছে অন্যরকম স্নিগ্ধতা। এই কেমন রূপ, যেন নেশা ধরিয়ে দিচ্ছে বিনা মাদক দ্রব্য সেবনে। অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়। ঢোক গিলল সে। দৃষ্টি নত করল দ্রুত। মৃদুকণ্ঠে বলল, এইভাবে আমার সামনে আর কখনো আসবে না চৈত্র। অবাক হলো চৈত্রী। গোল গোল চোখে তাকালো নিজের দিকে। সে আবার কিভাবে এসেছে যে নির্ময় তাকে এভাবে তার সামনে আসতে বারণ করেছে? সব তো ঠিকঠাকই আছে। নির্ঘাত এই ব্যাটার মাথা খারাপ হয়েছে, নয়তো হুট করে এমন কথা বলবে কেন? চৈত্রী গোল গোল চোখেই তাকালো নির্ময়ের দিকে। অবাক সুরে প্রশ্ন করল, কিভাবে এসেছি নির্ময় ভাই? এলোমেলো দৃষ্টি ফেলল নির্ময়। বলল, ও তুমি বুঝবে না। কেন বুঝবো না? আপনি বুঝিয়ে বললেই বুঝবো নির্ময় ভাই। এত বোঝার সময় হয়নি তোমার। আগে বড় হও, তারপর বুঝবে। আমি যথেষ্ট বড় হয়েছি নির্ময় ভাই। বয়স কত তোমার? 17। 18 হয়নি এখনো? কথাটা বলেই নির্ময় আবার মুখ ঘোরালো বইয়ের পাতায়। চৈত্রীও আর কথা বাড়ালো না এ বিষয়ে। এই মাথা খারাপ লোককে কিছু বলে কোনো লাভ আছে কি? তার থেকে সে যা জিজ্ঞেস করতে চাইছিল তাই জিজ্ঞেস করুক। চৈত্রী স্বাভাবিক কণ্ঠেই জিজ্ঞেস করল, আপনি এখানে কি করছেন নির্ময় ভাই? ভ্রু কুঁচকালো নির্ময়। বলল, আমার বাড়িতে আমি থাকবো না তো কোথায় থাকবো? তা নয়, বাড়ি আপনার ঠিক আছে, কিন্তু এই রুম তো আপনার নয়। এটা তো তিহা আপুর রুম। আপনি হঠাৎ এই রুমে কেন? এই রুমে আলো বাতাস ভালো আসে, আমার পড়তে সুবিধা হয়, তাই এই রুমে চলে এসেছি আমি। নির্ময়ের থমথমে কণ্ঠে প্রশ্নের উত্তরে চৈত্রী ঠোঁট গোল করে বলল। ও। এতটুকু থামলো নির্ময়। বলল, আমি এখন থেকে এই রুমেই থাকবো। হতাশ হলো চৈত্রী। আগে তো তাও দূরে থাকতো একটু। মাঝে মাঝে গুনগুনিয়ে এই বারান্দায় পড়ার শব্দ শুনত সে। আর এখন রাত দিন 24 ঘন্টাই শুনতে হবে। আর তার মাও 24 ঘন্টা তার পিছনে
ঝাঁটা হাতে ছুটবে আর কড়া কণ্ঠে বলবে। নির্ময়ের কাছ থেকে কিছু শেখ শেখ। চৈত্রী কাতর দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, বলল, আপনাদের ঘরে কি আর কোনো আলো বাতাসপূর্ণ রুম নেই? কেন? আমি এ ঘরে থাকলে সমস্যা কি তোমার? চৈত্রী হতাশ দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে, বিড়বিড়িয়ে বলল। আপনি গোটা মানুষটাই তো আমার সহ্য। ভ্রু কুঁচকালো নির্ময়, সন্দিহান কণ্ঠে বলল। কিছু বললে? মেকি হাসলো চৈত্রী, বলল, না কিছু না। নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে, গম্ভীর কণ্ঠে বলল। তোমার সমস্যা হলেও আমার করার কিছুই করার নেই চৈত্র। আমি আজ থেকে এই রুমেই থাকবো। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। চারিদিক স্নিগ্ধ কোলাহলহীন। মাঝে মাঝে দূর দূর থেকে মৃদু আওয়াজে শোনা যাচ্ছে রাস্তায় বেড়ে ওঠা অবহেলিত কুকুরগুলোর বিষণ্ণ কান্নার আওয়াজ। নির্ময় জানালার ধারে তার টেবিল চেয়ারে বসে গুনগুনিয়ে পড়ে যাচ্ছে, আর চৈত্রী বিরস মুখে বসে আছে তার বিছানায়। আগে তো সারাদিন এই নির্ময় নামক ব্যক্তির পড়ার জন্য উঠতে বসতে মায়ের হাতে ঝাড় খেতেই হতো তাকে। তবুও রাতে নিজের এই সুন্দর বিছানাটায় একটু তো শান্তিতে ঘুমাতে পারত। কিন্তু এখন কি এই নির্দয় নির্ময়ের পড়ার জন্যই একটু শান্তিতে ঘুমাতেও পারবে না নাকি? শেষ পর্যন্ত এই পড়ুয়া পুরুষের জন্যই তার ঘুমকেও বিদায় দিতে হবে। এমনি রাতের বেলায় চারিদিকে পরিবেশ নিস্তব্ধ থাকায় স্বল্প শব্দ জোরে শোনা যায়। তার মধ্যে চৈত্রীর ছোটবেলা থেকেই ঘুম খুব পাতলা। কোনো শব্দ হলেই সে ঘুমাতে পারে না, আবার অল্প শব্দেও ঘুম থেকে লাফিয়ে উঠে সে। যদিও জানালাটা লাগিয়েই শুয়েছিল চৈত্রী, কিন্তু লোহার গ্রিলে স্টিলের জানালা হওয়ায় পড়ার শব্দ তো সেই শোনাই যাচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলল চৈত্রী। বিছানা ছেড়ে উঠে গুটি গুটি পায়ে এগিয়ে গেল জানালার দিকে। আলতো হাতে খুলল জানালাটা, চোখ তুলে তাকালো নির্ময়ের দিকে। নির্ময় এক দৃষ্টিতে বইয়ের দিকে মুখ করেই পড়ে চলেছে। চারপাশে তার আর কোনো খেয়াল নেই, এত কি পড়ছে কে জানে। চৈত্রী ভালোভাবে তাকালো নির্ময়ের দিকে। ছেলেটা হ্যাংলা পাতলা হলেও শারীরিক গঠনটা অনেকটা চাইনিজ কোরিয়ানদের মতো। গায়ের রংটাও তাদের মতোই উজ্জ্বল, কিন্তু চোখ দুটো তাদের মতো ছোট ছোট পুঁটি মাছের মতো নয়। চোখ দুটো বাঙালিদের মতো। মানুষ বলে সন্তান গর্ভে নিয়ে মেয়েরা তাদের মুখশ্রী বেশি দেখে গর্ভের সন্তান নাকি তাদের মতোই হয়। তাহলে নির্ময়ের মা কি তাকে গর্ভে নিয়ে চাইনিজ কোরিয়ান মানুষদের বেশি দেখেছিল, যে নির্ময় তাদের মতোই হয়েছে? আচ্ছা, তাও না হয় মানা গেল যে মুনিয়া বেগম মানে নির্ময়ের মা তাকে গর্ভে নিয়ে চাইনিজ কোরিয়ানদের দেখেছিল, তাই নির্ময় তাদের তো গড়ন হ্যাংলা পাতলা শারীরিক গঠন, তাদের মতো ত্বকের উজ্জ্বলতা পেয়েছে। কিন্তু এই শারীরিক গঠন হতে হতে চোখের কাছে গিয়ে কেন থেমে গেল? চোখ দুটো কেন পুঁটি মাছের মতো হলো না? বিশাল চিন্তার বিষয় এটা। কিন্তু এই চিন্তার কোনো সুরাহা চৈত্রী বের করতে পারছে না। পারবে কিভাবে? সে তো মানবিক শাখার শিক্ষার্থী। ইস, চৈত্রীর এখন আফসোস হচ্ছে ভীষণ। আজ যদি সে বিজ্ঞান শাখার শিক্ষার্থী হতো, তাহলে হয়তো নির্ময়ের এই চোখের রহস্য সে উদ্ঘাটন করে ফেলতে পারত। তবে চৈত্রীর এই আফসোস টিকল না বেশিক্ষণ। চৈত্রীর আকাশ পাতাল ভাবনার মধ্যে তাকে ডেকে উঠল নির্ময়, গভীর কণ্ঠে বলল, চৈত্র। ধ্যান ভাঙল চৈত্রীর, বলল, কি ভাবছিলে? চৈত্রী বিরস মুখে তাকালো নির্ময়ের দিকে, বলল, নির্ময় ভাই, ঘুমাবেন না আপনি? ভ্রু কুঁচকালো নির্ময়, বলল, কেন? আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো আমি। নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, বলল, তো ঘুমাও। কে বারণ করেছে? চৈত্রী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, আমিও তো ঘুমোতে চাই, কিন্তু আপনার পড়ার শব্দে ঘুমোতে পারছি না। আল্লাহর রাস্তে এখন পড়া বন্ধ করে নিজেও একটু ঘুমান আর আমাকে একটু ঘুমোতে দিন। নির্ময় পাত্তা না দিল না চৈত্রীর কথায়। চৈত্রীর দিক থেকে দৃষ্টি সরিয়ে আবার মুখ গুজল বইয়ের পাতায়, গুনগুনিয়ে পড়তে শুরু করলো। বিরক্ত হলো চৈত্রী, বিরক্ত ভঙ্গিতেই বলল, আপনি কি সারাদিন রাত 24 ঘন্টা পড়তে পড়তে এমন শুকিয়ে গেছেন নির্ময় ভাই? নির্ময় চোখ তুলে তাকালো চৈত্রীর দিকে, থমথমে কণ্ঠে বলল, তোমার ওজন কত? ঠোঁট বাঁকালো চৈত্রী, বলল, একটা মেয়েকে তার ওজন জিজ্ঞেস করতে আপনার লজ্জা করে না নির্ময় ভাই?
না করে না, তবে দেখে তো মনে হচ্ছে 40 কেজির বেশি হবে না। একটু থামলো নির্ময়, ঠোঁট বাঁকিয়ে। আমি তো তাও পড়তে পড়তে শুকনা, আর তুমি তো সারা দিন খেয়ে আর ঘুমিয়ে শুকনা। ফসে উঠল চৈত্রী, ঠাস করে আটকে দিল জানালাটা। ওই যে কথাই আছে না, উচিত কথার ভাত নেই, এখানেও ব্যাপারটা তেমনই হয়েছে। চৈত্রী নিজেও হ্যাংলা পাতলা, কিন্তু তা সে স্বীকার করতে নারাজ। সে শুধু নিজের চোখে নির্ময়কে হ্যাংলা পাতলা দেখে আর তাকে নিয়েই হাসতে পছন্দ করে। ঘণ্টাখানেক কেটে গেল, চৈত্রী আর জানালা খুলল না। নির্ময় পড়ার ফাঁকে ফাঁকে বার কয়েক তাকিয়েছে চৈত্রীর জানালার দিকে। মেয়েটা কি ঘুমিয়ে পড়েছে? নির্ময় ভাবলো কিছুক্ষণ, অতঃপর পড়ার টেবিলের ড্রয়ার খুলে একটা কালিহীন কলম বের করে ছুঁড়ে মারল চৈত্রীর জানালার দিকে। স্টিলের জানালায় ঝনঝন করে শব্দ হলো। বিছানায় ধরপড়িয়ে উঠে বসলো চৈত্রী, ব্যগ্র কণ্ঠে শুধালো, কে কে? অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকতে থাকতেই মাত্রই চোখ দুটো লেগে এসেছিল চৈত্রীর। এর মধ্যেই হঠাৎ শব্দে লাফিয়ে উঠেছে সে বিছানায়। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চৈত্রী। নির্ঘাত এটা নির্ময় করেছে। ফুঁসতে ফুঁসতে সে গিয়ে দাঁড়ালো জানালার কাছে, টেনে খুললো জানালাটা। একি, নির্ময়ের জানালা তো বন্ধ, পড়ার শব্দও পাওয়া যাচ্ছে না। তার মানে সে ঘুমিয়ে গেছে। তাহলে চৈত্রীর জানালার আওয়াজ কে করলো? ভয় পেয়ে গেল চৈত্রী। আবার ভূতটুত না তো? এমনিই গভীর রাত। চৈত্রী শুনেছে এই সময় নাকি তেনাদের আড্ডা বেড়ে যায়। কাঁপুনি উঠে গেল চৈত্রীর। ঠক ঠক করতে শুরু করলো সে। দ্রুতই চৈত্রী জানালাটা বন্ধ করলো। দৌড়ে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল বিছানায়। চৈত্রী যেতেই নিজের রুমে জানালাটা একটু ফাঁক করে বাইরে উঁকি দিল নির্ময়। মেয়েটা সম্ভবত ভয় পেয়ে গেছে। আলতো হাসল সে, অতঃপর আবার জানালাটা বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল। দুপুরের নিস্তব্ধতা চারিদিকে বিরাজমান। এই সময় পথে ঘাটে মানুষ তেমন নেই বললেই চলে। দোকানপাটগুলোও বন্ধ। চৈত্রী বিরস মুখে হেলে দুলে ঢুকলো বাড়িতে। মাত্রই কলেজ থেকে ফিরেছে সে। ক্লান্ত চোখ মুখ নিয়েই রুমে যেতেই চমকে উঠল চৈত্রী। একি, তার রুম সবচেয়ে এলোমেলো। তার পড়ার টেবিলটা জানালার কাছে নিয়ে রাখা হয়েছে ঠিক নির্ময়ের সোজাসুজি। এটা কে করলো? চৈত্রী নাক মুখ কুঁচকে চিৎকার করে উঠল। মা মা মা! চামেলি বেগম দৌড়ে এলেন। চৈত্রীর রুমে ঢুকতে ঢুকতে বললেন, কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করব? আমার রুম এলোমেলো কে করেছে? আর আমার এই টেবিল চেয়ার এখানে কে এনেছে? চামেলি বেগম ভাবলেশহীন ভাবেই উত্তর দিলেন, বললেন, আমি করেছি সব। চোখ বড় বড় করে ফেলল চৈত্রী। বলল, কি? কেন? কেন আবার? ওই পাশে বসে নির্ময় সারা দিন পরে দেখিস না, তাই তোর টেবিলেও ওর সোজাসুজি এনে দিয়েছি। যদি ওর বাতাস লেগে একটু পড়তে বসিস তুই, এমনিতে তো পড়বি না। চৈত্রী অসহায় দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। বলল, মা, এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু সব সময় ওই নির্ময়ের জন্য রীতিমতো আমার ওপর নির্যাতন করো। আমার রুম, আমার কি একটা শখ আহ্লাদ নেই? রুমের কোন জায়গায় কোন জিনিসটা রাখবো? তেতে উঠলেন চামেলি বেগম। বললেন, তোর আবার কিসের শখ আহ্লাদ? ওই সব শখ আহ্লাদ গিয়ে শ্বশুর বাড়িতে খাটাস। নির্মম ছেলেটাকে দেখেছিস কি সুন্দর ব্যবহার, মা বাবার মুখের উপর কোনো কথা বলে না। আর আমার মেয়েটা সব সময় মুখে যেন খই ফোটে। বদমাইশ মেয়ে। তোকে নির্ময়ের পা ধোয়া পানি খাওয়ানো উচিত। যা। কথাটা বলতে বলতেই চৈত্রীর রুম থেকে বেরিয়ে গেলেন চামেলি বেগম। চৈত্রী কটমট করে জানালা থেকে তাকালো নির্ময়ের রুমের দিকে। তার রুম ফাঁকা, নির্ময় নেই রুমে। ফসে উঠল চৈত্রী। এই নির্দয় নির্ময় প্রথমে তার শান্তি নষ্ট করেছে, তারপর ঘুম, এখন তার রুম শখ আহ্লাদও নজর দিয়েছে। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের কাঁধ ব্যাগটা খুলে বিছানায় ছুঁড়ে মারল চৈত্রী। অতঃপর গটগট করে বেরিয়ে গেল বাইরে। আজ ওই বেটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। না হয় হবে না, একটা পাজি অভদ্র লোক। মিনিট পাঁচেক পর আবারও ফুঁসতে ফুঁসতে রুমে ঢুকলো চৈত্রী, কিন্তু এবার তার হাতে ছোটখাটো একটা পলিথিন ভর্তি বালি। রুমে ঢুকেই আর কোনো দিকে না তাকিয়ে, কোনো বাজবিচার না করেই চৈত্রী জানালা থেকে নির্ময়ের রুমের দিকে ছুঁড়ে মারল বালি ভর্তি পলিথিনটা। অমনি চিৎকার করে উঠল কেউ। বলল, কোন গর্দব মহিলা বালি মারল?
হকচকে উঠল চৈত্রী। ভালোভাবে তাকিয়ে নির্ময়ের রুমের দিকে। নির্ময় বালিতে মাখামাখি হয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পলিথিনটা অবস্থান নিয়েছে ঠিক নির্ময়ের মাথার উপরে। আতকে উঠল চৈত্রী। এ কি, এই বেটা রুমেই কখন এলো? যাওয়ার সময় সে তো দেখে গেল কেউ নেই রুমে। নির্ময় কটমট করতে করতে এলো জানালার কাছে, বলল, গর্ধব মহিলাদের মতো কাজটা করলে কেন তুমি চৈত্র? ঢোক গিলল চৈত্রী। কাঁচুমাচু হয়ে বলল, একদম আমাকে মহিলা বলবেন না নির্ময় ভাই, আমি মোটেও মহিলা নই। মহিলাদের মতো কাজ করলে মহিলা বলবো না তো কি বলবো? চৈত্রী উত্তর দিল না কোনো। সে আপাতত এখান থেকে পালানোর পথ খুঁজছে। এমনিতেও নির্ময়ের মুখ থেকে নির্মম কথা ছাড়া কথা বের হয় না। তার উপর আজ সে যে কাণ্ড ঘটিয়েছে, তাতে নির্ময় তার ওই থমথমে মুখ দিয়ে বোম মেরেই উড়িয়ে দিবে তাকে। চৈত্রীকে কথা বলতে না দেখে নির্ময় নিজের দিকে তাকিয়ে তার গায়ে লেগে থাকা বালিগুলো ঝাড়তে শুরু করলো। এই সুযোগেই পালাতে হবে চৈত্রীকে। পা টিপে টিপে পিছনে ফিরে দৌড় লাগাতে নিল চৈত্রী। ওপাশের জানালা থেকে চেঁচিয়ে উঠল নির্ময়, বলল, এই গর্ধব মহিলা, দাঁড়াও দাঁড়াও, একদম পালাবে না। ভোরের আলো ফুটেছে। চারিদিকে সূর্যটা ছড়িয়ে দিচ্ছে তার তেজস্বী রশ্মি। পাখিদের কিচিরমিচির কলকলানি ভরে গেছে চারিদিক। কবুতরগুলো বাকবাকুম আওয়াজ শোনা যাচ্ছে। প্রতিদিনের মতো আজও চৈত্রী সকাল সকাল ছাদে উঠেছে কবুতরগুলোকে খাবার দিতে। কবুতরগুলো তাকে দেখে উড়ে উড়ে ঝেঁকে ধরলো চারপাশ থেকে। আলতো হাসল চৈত্রী। ছাদের এক কোণে রাখা গমের কৌটোটা হাতে নিয়ে তা থেকে গম এনে ছিটিয়ে দিতে লাগলো কবুতরগুলোকে। কবুতরগুলো সব একসাথে জড়ো হয়ে হামলা করলো গমের দানার উপর। কবুতরগুলোকে গম দিতে দিতেই হঠাৎ চৈত্রীর নজরে পড়ল তাদের আর নির্ময়ের ঘরের কোণ ঘেঁষে তেঁতুল গাছটার দিকে। কি সুন্দর তেঁতুল হয়ে ঝুলে আছে গাছটায়। চৈত্রীদের ছাদে কোনো দাঁড়িয়ে বাড়ালেই পাওয়া যাবে তেঁতুলগুলো। জিভে জল চলে এলো চৈত্রীর। তেঁতুল গাছটা যদিও নির্ময়দের, কিন্তু পাড়া প্রতিবেশী হিসাবে দু একটা তেঁতুল তো খাওয়াই যায়। এটা মোটেই চুরি নয়, এটা তার প্রতিবেশীগত অধিকার। পৃথিবীর সবকিছু দেখে লোভ সামলানো গেলেও তেঁতুল দেখে লোভ সামলানো বড় দায়। চৈত্রী থামিয়ে দিল কবুতরকে গম দেয়া। হাতে থাকা গমের কৌটোটা রাখলো এক পাশে। অতঃপর চারিদিকে ভালোভাবে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। না, তেমন কেউ নেই। এত সকালে চৈত্রী এগিয়ে গেল ছাদের কোণে। পা উঁচু করে হাত বাড়ালো তেঁতুল ধরার জন্য। গুটি কয়েক তেঁতুল নিয়ে নিল হাতের মধ্যে। কিন্তু ওই যে, বাঙালিদের স্বভাব ভালো নয়, এরা যত পায় তত চায়। চৈত্রী এক হাতে আগে পাড়া তেঁতুলগুলো রেখে আবার হাত বাড়ালো তেঁতুল গাছের দিকে। ঠিক তখনই নিচ থেকে চেঁচিয়ে উঠল কেউ, বলল, এই গর্দব মহিলা, এই সকাল সকাল আমাদের গাছের তেঁতুল চুরি করছো কেন? কারো কণ্ঠস্বর পেতেই হকচকিয়ে উঠল চৈত্রী। চোখের দৃষ্টিতেই সে তাকালো নিচের দিকে। নিচ থেকে নির্ময় তার সোজাসুজি দাঁড়িয়ে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। চৈত্রী চমকে উঠল আরো। নিজের ভারসাম্য আর ধরে রাখতে পারল না আর। এমনিতেই ছাদের কিনারায় দুই পা উঁচু করে দাঁড়িয়েছিল সে। নিজের ভারসাম্য রাখতে না পেরে সে সোজা পড়ল নিচের দিকে। আতকে উঠল নির্ময়। এমনিতেই হ্যাংলা পাতলা দেও তার। এর মধ্যে যদি ওই একতলা উঁচু থেকে তার গায়ের উপরে কেউ পড়ে, হোক সে হ্যাংলা পাতলা বা কম ভারী, তাতেও হাড়গোড় নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা সন্দেহ। দ্রুত নিজের স্থান থেকে সরে যেতে চাইল, কিন্তু ভাগ্য বুঝি সেই সহায় হলো না। চৈত্রী সোজা গিয়ে পড়ল নির্ময়ের উপর। নির্ময় চিৎকার করে উঠল, ও মা গো, এই গর্দব মহিলার তাণ্ডবে আমি মরে গেলাম গো। অতঃপর দুজনেই ধপাস করে পড়ল মাটিতে। নির্ময়ের হ্যাংলা পাতলা দেহটা নিচে, আর তার উপর চৈত্রী। সে গলা জড়িয়ে ধরে রেখেছে নির্ময়ের। ব্যথায় টনটন করে উঠল নির্ময়ের কোমর পিঠ। এবার বোধহয় ভেঙে গেল তার কোমরটা। এই মেয়ে যেখানে যায় সেখানেই একটা না একটা ঝামেলা পাকাতেই হয়, আর তাকেও তো শাস্তি দিবেই না। মেয়ে যেখানে যায় সেখানেই একটা না একটা ঝামেলা পাকাবেই, আর তাকেও তো শান্তি দিবে না। এটা যেন পণ করে রেখেছে সে। নির্ময়ে কটমট করল। দু চার কথা শুনিয়ে দিতে চাইল চৈত্রীকে, কিন্তু পারল না। থমকে গেল সে। হৃদয়ের স্পন্দন বেড়ে গেল ভীষণভাবে। চৈত্রী মিশে আছে তার বুকের সাথে। আবারও মুখ গুজে রেখে নির্ময়ের ঘাড়ে। চৈত্রীর উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে নির্ময়ের ঘাড়ে, গলায়।
মেয়েটার প্রতিটি নিঃশ্বাসের স্পর্শে যেন কেঁপে কেঁপে উঠছে নির্ময়। অজানা অনুভূতিরা মাথা চাড়া দিয়ে উঠেছে তার হৃদগহনে। বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে নির্ময়ের, কিন্তু মেয়েটার কোনো সাড়া শব্দ নেই কেন? তখন থেকে গলা জড়িয়ে পড়ে আছে। নির্ময় মৃদু ধাক্কা দিয়ে এলো চৈত্রীকে, ডাকলো, চৈত্র, এই চৈত্র। কোনো উত্তর এলো না। মেয়েটা বেহুশ হয়ে গেল না তো আবার? অস্থির হয়ে পড়ল নির্ময়, অস্থির কণ্ঠে ডাকলো, এই চৈত্র, চৈত্র কথা বলছো না কেন? চৈত্রীর কোনো সাড়া শব্দ নেই। নির্ময় অস্থির হয়ে পড়ল আবারও। নিজে উঠতেও পারছে না, ব্যথা সারা শরীরে। এদিকে চৈত্রীর কোনো হুঁশ নেই, শরীরের থেকেও এখন বুকের মধ্যে বেশি যন্ত্রণা হচ্ছে। মেয়েটা কথা বলছে না কেন? বেশি ব্যথা পেয়েছে কি? চৈত্রীর আবার হলো না তো কিছু? না না, কিছু হতে পারে না চৈত্রীর, কিচ্ছু না। নির্ময় এবার নিচ থেকেই জড়িয়ে ধরল চৈত্রীকে, আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো তার চুলের ভাঁজে, ব্যাকুল কণ্ঠে আওড়ালো, তোমার কিছু হবে না চৈত্র, কিছু হতে দেব না আমি। একটু থামলো নির্ময়, গলা উঁচিয়ে অস্থির কণ্ঠে ডাক দিল, মা, ও মা, বাবা। নির্ময়ের চিৎকার শুনেই দৌড়ে এলো নির্ময়ের বাবা সুলতান সাহেব আর মা মুনিয়া বেগম। ছুটে এসে ছেলে মেয়েদের এই অবস্থা দেখে আটকে উঠল তারা। সুলতান সাহেব দৌড়ে গিয়ে ধরলেন চৈত্রী আর নির্ময়কে, আর মুনিয়া বেগম গলা উঁচিয়ে ডাক দিলেন চৈত্রীর বাবা মাকে। তারাও দৌড়ে এলেন। ছেলে মেয়েদের এমন অবস্থা থেকে তারাও অস্থির হয়ে পড়লেন। দ্রুতই চৈত্রী আর নির্ময়কে নিয়ে ছোটা হলো হাসপাতালে। দূরের হাসপাতালে যেতে গিয়ে যদি আবার দেরি হয়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, সূর্যটা তার তেজ কমিয়েছে একটু একটু করে। হাসপাতালে পাশাপাশি বেডে শুয়ে আছে নির্ময় আর চৈত্রী। তখন হাসপাতালে নিয়ে আসার প্রায় অনেকক্ষণ পর জ্ঞান ফিরেছে চৈত্রীর। চৈত্রী উঁচু থেকে পড়ে ভয়েই অজ্ঞান হয়ে গিয়েছিল তখন। ভালো সংবাদ হলো দুজনের হাত পা বা কোমর ভাঙা পর্যন্ত যায়নি, তবে দুজন ব্যথা একদম কম পায়নি। বেশি ব্যথা পেয়েছে নির্ময়, কোমর নাড়াতেই তার কষ্ট। ডাক্তাররা আজ রাত দুজনকেই হাসপাতালে থাকার জন্য বলেছে, তাই দুজন আজ পড়ে রয়েছে হাসপাতালে। চৈত্রী বারবার আর চোখে তাকাচ্ছে নির্ময়ের দিকে, আর নির্ময় কটমট করে তাকিয়ে আছে তার দিকেই। চৈত্রীর এমনি এই হাসপাতাল বা হাসপাতালের গন্ধ কোনোটাই ভালো লাগে না, আর তাকে কিনা এই হাসপাতালেই আসতে হলো শেষ পর্যন্ত। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধ, নীরব, কোলাহলবিহীন। নির্ময়ের মা আর চৈত্রীর মা দুজনেই তাদের দেখাশোনার জন্য থেকে গেছে আজ হাসপাতালে, তবে তারা জেগে নেই কেউ। কেবিনের ভিতরেই একটা ফাঁকা সিট পেয়ে ঘুমিয়ে গেছে তারা। চৈত্রী সহ কেবিনের অন্যরা সিটের রোগীগুলোও ঘুমিয়ে গেছে, শুধু ঘুম নেই নির্ময়ের চোখ জোড়ায়। সে চুপটি করে চৈত্রীর ঘুমন্ত মুখশ্রীর দিকে বসে আছে, মাঝে মাঝে আবার ঠোঁটে কামড়ে হাসছে। মেয়েটা কেবল বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে, তার ঘুমন্ত মুখশ্রীতে যেন ছড়িয়ে রয়েছে উপচে পড়া স্নিগ্ধতা। মনের মধ্যে কিছু অবাধ্য বাসনা জাগছে, যা পূর্ণতা দিতে ইচ্ছে করছে খুব। হোক না আজ কিছু অবাধ্য ইচ্ছে পূরণ, ক্ষতি কি? আর এই সুযোগটাও হয়তো তার জন্যই শুধুই আজ এসেছে, আর আসবে না। নির্ময় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো আশেপাশে সবাই ঘুমাচ্ছে বেঘরে। অতপর সে কোনো মতেই কোমরটা ধরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে খুব সাবধানে এগিয়ে গেল চৈত্রীর দিকে, দাঁড়ালো তার বিছানার পাশে। আলতো হাতে ছুঁয়ে দিল চৈত্রীর তৈল চিটচিটে নাকটা। চৈত্রী ঘুমের মধ্যেই ভ্রু কুঁচকে ফেলল। মৃদু হাসল নির্ময়, নিজের ডান হাতের তর্জনী আঙুল দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিল চৈত্রীর নরম কোমল নাক, গাল, ঠোঁট জোড়া। অতপর একটু ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো চৈত্রীর কপালে। একটু সময় নিয়ে গভীরভাবে চুমু খেল সে, তবুও যেন তার তৃষ্ণা মেটে না। নির্ময় আবারও ঝুঁকল চৈত্রীর দিকে, আর একটা চুমু খাওয়ার বাসনা। তবে সে বাসনা আর পূর্ণ হলো না। চোখ খুলল চৈত্রী। চোখ খুলেই নিজের এতটা কাছে নির্ময়কে দেখেই ভরকে গেল সে। লাফ দিয়ে উঠে বসতে চাইল, তবে পারল না শরীরের ব্যথায়। চৈত্রীকে এভাবে চোখ খুলতে দেখে হকচকি উঠল নির্ময় নিজেও। তড়াক করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল সে, কিন্তু কোমরে ব্যথা, সে তো ছাড় দেয় না। সোজা হয়ে দাঁড়ানোর সময় চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তাও পারল না। দাঁতে দাঁত চেপে সয়ে নিল নিজের ব্যথা। এখন চিৎকার করতে গেলেই জেগে যাবে সবাই। খানিক কেটে গেল দুজনের নীরবতায়। অতবার মুখ খুলল চৈত্রী, মৃদুকণ্ঠে বলল, আপনি এখানে কেন নির্ময় ভাই? অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়। এলোমেলো দৃষ্টি ফেলল সে।
আমতা আমতা করে বলল। ওয়াশরুমে যাব একটু। ভ্রু কুচকালো চৈত্রী, বলল। ওয়াশরুম তো ওই দিকে, আপনি এখানে কি করছিলেন? অপ্রস্তুত ভঙ্গিতে হাসল নির্ময়, বলল। ও, ওয়াশরুম ওইদিকে? আমি তো খুঁজেই পাচ্ছিলাম না। চৈত্রী আর বেশি কথা বাড়ালো না, শুধু ঠোঁট গোল করে উত্তর দিল। ও, নির্ময় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। নয়তো আজ ধরা পড়ে গেল কি হতো কে জানে। নির্ময় এক হাতে নিজের কোমর চেপে ধরে এগিয়ে গেল নিজের বেডের দিকে। ধীরে সুস্থে বসলো সেখানে। চৈত্রী ঘাড় বাঁকিয়ে তাকালো সেদিকে, ভ্রু কুচকে বলল। এ কি নির্মল ভাই, আপনি বললেন যে আবার ওয়াশরুমে যাবেন না? আবারও অপ্রস্তুত হয়ে গেল নির্ময়। এই মেয়েটার এত প্রশ্ন করার কি দরকার? তখন থেকে প্রশ্ন উত্তর প্রশ্ন করেই যাচ্ছে। একটু হাসার চেষ্টা করল নির্ময়, অপ্রস্তুত ভঙ্গিতেই বলল। চলে গেছে, এখন যেতে হবে না এখন আর। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছে চৈত্রী আর নির্ময়কে। ডাক্তার 1 সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে তাদের। চৈত্রী সারাদিন শুয়ে বসেই দিন কাটছে, কিন্তু এত কাহিনীর পরও ওই নির্ময়ের পড়া বন্ধ হয়নি একটুও। বেটা সেই বিছানায় শুয়ে শুয়েও পড়েই যাচ্ছে। চৈত্রী মাঝে মাঝে ইচ্ছে হয় ইট মেরে সত্যি সত্যি এই বেটার কোমর ভেঙে দিতে। না, কোমর ভেঙে দিলেও তো বেটা পড়া তো বন্ধ হবে না, ভাঙতে তো হবে ওই ব্যাটার মুখ। না সুস্থ থাকতে ওই ব্যাটার পড়ার জন্য একটু শান্তি পেয়েছে, আর না এই অসুস্থ অবস্থায়। একটা মানুষ এত কিভাবে পড়তে পারে? কিভাবে? চৈত্রীর আকাশ পাতাল চিন্তাভাবনার মধ্যেই ঘমার্ত ক্লান্ত মুখশ্রীতে তার রুমে ঢুকল চঞ্চল, চৈত্রীর একমাত্র বড় ভাই। পড়াশোনার পাট ঘুচিয়ে ঢাকায় ছোটখাটো একটা কোম্পানিতে একটা চাকরি করে। হঠাৎই বোনের ছাদ থেকে লাফিয়ে পড়ার কথা শুনে দ্রুতই চলে এসেছে বাড়িতে। বড় আদরের বোন তার। চঞ্চলকে রুমে ঢুকতে দেখেই হাসি ফুটে উঠল চৈত্রীর ঠোঁটে। অন্য সময় হলে এতদিন পর ভাইকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়তো সে, কিন্তু এখন পায়ে ব্যথার জন্য তাও পারছে না। চৈত্রী ছাদ থেকে নির্ময়ের উপর পড়ায় নির্ময় কোমরে ব্যথা পেলেও চৈত্রী পেয়েছে পায়ে। ভাইকে দেখেই চৈত্রী হাসি মুখে বলল। আরে ভাইয়া, তুমি কখন এলে? চঞ্চল বিছানায় চৈত্রীর পাশে বসতে বসতেই বলল। এই তো মাত্র এসে তোর রুমে এলাম, শুনলাম ছাদ থেকে লাফিয়ে নাকি তুই আত্মহত্যা খেতে গিয়েছিলি। কথাটুকু বলেই চঞ্চল চৈত্রীর দিকে তাকালো, শোষের সুরেই বলল। তুই গাধি আমি জানতাম, কিন্তু তুই এত বড় গাধি আগে জানতাম না। আত্মহত্যা করবি ভালো কথা, তা এই একতলা ছাদ থেকে লাফিয়ে পড়ে? এখান থেকে পড়লে কেউ মরে বল? সেই তো বেঁচে গেলি আমার বাপের সম্পত্তি ভাগাভাগি করে নেওয়ার জন্য। শোন বলি কি, এরপর থেকে আত্মহত্যা করতে গেলে ওই বাজারের আনিস কাকার 5তলা বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিস, নয়তো ট্রাকের সামনে গিয়ে দাঁড়াস। বাঁচার সম্ভাবনা খুব কম। ফুঁসে উঠল চৈত্রী, বলল। তুমি আমার আপন ভাই তো নাকি সৎ ভাই? আপন ভাই হলে তো এভাবে কথা বলতে পারতিস না। তা ঠিক বলছিস, আমি তোর আপন ভাই না, আর সৎ ভাইও না। আমি হলাম তোর ধর্মের ভাই। বাবা মা তোকে ছোটবেলায় কুড়িয়ে এনেছিল কিনা? চেঁচিয়ে উঠল চৈত্রী, বলল। একদম চুপ, বাজে কথা বলবি না ভাইয়া। কুড়িয়ে আমাকে নয়, বরং তোকে এনেছিল। ঠোঁট বাঁকালো চৈত্রী, বলল। বলছে তোরে। যাই হোক, এই বিষয়ে আমি আর কথা বাড়াতে চাইছি না। পরে সত্যিটা জানলে তুই আবার কষ্ট পাবি। এমন নাকি এক তালার উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা খেতে গিয়েছিলি? আবারও চেঁচিয়ে উঠল চৈত্রী, চেঁচিয়ে বলল। ভাইয়া, তুই আমাকে দেখতে এসেছিস নাকি আমার মজা উড়াইতে এসেছিস? যাই এখনই বের হ আমার রুম থেকে। ঠোঁট বাঁকালো চঞ্চল, বলল। হ্যাঁ যাব। তোর রুমে আমি থাকতে আসিনি, জামা কাপড় পাল্টাতে হবে। ঢাকা থেকে যে জামা কাপড় এনেছি সেই জামা কাপড় পরেই তোর রুমে ঢুকেছি। নাক সিটকালো চৈত্রী, বলল। ইয়াক, এর জন্যই ভাবছিলাম আমার রুম থেকে এত দুর্গন্ধ কোথা থেকে আসছে। এখন বুঝলাম এই দুর্গন্ধ তোর শরীর থেকে আসছে। কপট রাগ দেখালো চঞ্চল, বলল। একদম বাজে কথা বলবি না। আমার শরীর থেকে কখনো দুর্গন্ধ আসে না, আসলে সুগন্ধ জমা ফুলের গন্ধ। মুখ বাঁকালো চৈত্রী, বলল। জবা ফুল সুগন্ধ দুর্গন্ধ কোনো গন্ধই নেই। চাপা মরলেও যুক্তিসঙ্গত চাপা মারা উচিত ভাইয়া।
বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চঞ্চল, মাথা চুলকে বলল, জবা ফুলের গন্ধ নেই তাই না? তাহলে অন্য যে ফুলের গন্ধ আছে সেটা ভেবে নিস। মুখ ঝামটা দিল চৈত্রী, বলল, পারবো না। পারতে হবে তোকে। আচ্ছা শোন, কি? শুনলাম তুমি নাকি ছাদ থেকে লাফ দিয়ে সোজা নির্মমের উপরে পড়েছিলে। ছেলেটা ঠিক আছে তো, নাকি তোর তাণ্ডবে চ্যাপটা হয়ে গেছে? ভাইয়ের দিকে কটমট করে তাকালো চৈত্রী, ঝাঁঝালো কণ্ঠেই বলল, জানি না আমি, তুমি গিয়ে দেখে আসো। ভেংচি কাটলো চঞ্চল, বলল, হ্যাঁ হ্যাঁ তাই যাচ্ছি, আর তুই মরার মতো পড়ে থাক, টাটা। কথাটুকু বলেই চৈত্রী রুম থেকে হেলে দুলে প্রস্থান করলো চঞ্চল। ঘণ্টাখানেকের পর ফ্রেশ হয়ে নির্ময়দের ঘরে এলো চঞ্চল। তার বোনের জন্য হ্যাংলা পাতলা ছেলেটা এখন বিছানায় অবস্থায়, তাকে একবার দেখতে আসা উচিত তার। নিয়া ও হোস্টেল থেকে ভাইয়ের এই অবস্থা শুনে বাড়ি ফিরেছে। কাছে পিঠেই শহরে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স 3য় বর্ষে বর্তমানে পড়াশোনা করে সে। তবে বাড়ি থেকে কলেজটা দূরত্ব একটু বেশি হয়, সেখানেই হোস্টেলে থেকে পড়াশোনা করে সে। হোস্টেল থেকে ফিরে সে বসে আছে ভাইয়ের পাশেই। হঠাৎই রুমে চঞ্চলকে প্রবেশ করতে দেখে দাঁড়িয়ে পড়ল নিহা। কতদিন পর সেই মানুষটাকে দেখছে। মনের কোণে কিশোরী বয়সে চঞ্চলের জন্য জাগ্রত হওয়া অনুভূতিগুলো আবার একটু একটু করে মাথা চাড়া দিয়ে উঠেছে। মানুষটাকে সে শেষ দেখেছিল এই 4 মাস আগে। মানুষটা শুকিয়ে গেছে আগের থেকে। শুকিয়ে কেন গেল? মানুষটা খাওয়া দাওয়া কি ভালোভাবে হয় না? নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চঞ্চলের দিকে, খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে তাকে। কতদিনের অদেখা প্রিয় মানুষটা তার। আলতো হাসলো চঞ্চল, নিয়ার কাছে একটু এগিয়ে এসে নরম কণ্ঠে শুধালো, কেমন আছো নিহুমণি? নিহু চোখ নামিয়েই ফেলল, একটু হেসে বলল, এই তো ভালো চঞ্চল ভাই। চঞ্চল আর বেশি কথা বাড়ালো না। সে বসলো নির্ময়ের পাশে, শান্ত কণ্ঠে শুধালো, কি খবর ভাই, কেমন আছো? নির্ময়ে শোয়া থেকে একটু উঠে বসার চেষ্টা করলো, বলল, এই তো ভালো। আপনি কখন এলেন? চঞ্চল বাধা দিল নির্ময়কে, বলল, আরে আরে উঠতে হবে না তোমাকে, তুমি শুয়ে থাকো। অতঃপর একটু থামলো চঞ্চল, বলল, এই তো ঘন্টাখানেক আগে এসে পৌঁছেছি। সময় প্রবাহমান, সে বয়ে গেল বাঁধহীনভাবে নিজের গতিতে। দিন 2 কেটে গেল যেন চোখের পলকেই। বিছানায় শুয়ে বসে থাকতে থাকতে চৈত্রী হাঁপিয়ে উঠেছে, আর নির্ময় হাঁপিয়ে উঠেছে চৈত্রীকে না দেখতে দেখতে। ভাইয়ের অসুস্থতায় নিহা 1 সেকেন্ডও নড়ছে না তার রুম থেকে। সব সময় তার খেদমত নিয়োজিত থাকে, খেদমত করে না ছাই। এই রুমে সে শুধু সারাদিন পড়ে থাকে চঞ্চলকে দেখার জন্য। সে কি নির্ময় বোঝে না? কারণ আশেপাশে চৈত্রীর রুমে প্রায় সর্বক্ষণই বোনের কাছে বসে থাকে চঞ্চল, আর এটা সেটা বলেই চৈত্রীকে চেতিয়ে দেয়। সবারই সব ঠিকঠাক চলছে, মাঝখান থেকে উপোস যাচ্ছে নির্ময়ের। এদিকে নির্ময়ের হৃদয়ে তৃষ্ণা যেন প্রতিক্ষণে ক্ষণে বেড়ে চলেছে, তা বোঝা নাইনি কেউ। নির্ময় ইদানিং পড়ায়ও মন বসাতে পারছে না। সবাই ঘুমানোর পর মাঝরাতে মাঝে মাঝে কোমর ঝাঁকিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছে সে, একটা বার চৈত্রীকে দেখার আশায়, কিন্তু জানালা বন্ধ মেয়েটার। দেখা পায়নি আজ। আজ রাতেও নির্ময় দাঁড়িয়ে আছে জানালার কাছে। প্রতিদিনের মতোই জানালাটা বন্ধ, কিন্তু আজ আর যে সে অপেক্ষা করতে পারছে না। হৃদয়ের তৃষ্ণা যে প্রচণ্ড আকার ধারণ করেছে। এই মুহূর্তে যে তার চৈত্রী নামক পানি দরকার। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, মৃদু কণ্ঠে ডাকল, চৈত্র, চৈত্র। ওপাশ থেকে সাড়া এলো না কোনো। উঠেও এলো না চৈত্রী, হয়তো সে ঘুমাচ্ছে। নির্ময় আবারও কোমর বাঁকাতে বাঁকাতে এগিয়ে গেল তার পড়ার টেবিলের কাছে। টেবিলের ডোয়ার খুলে আবারও বের করে আনলো একটি কালিহীন কলম। অতঃপর জানালার কাছে এসে সে ছুঁড়ে মারল চৈত্রীর জানালায়। স্টিলের জানালা ঝনঝন করে শব্দ হতেই হুড়মুড়িয়ে উঠে বসল চৈত্রী। হঠাৎ নাড়া পড়তেই পাটা ব্যথায় টনটন করে উঠল। আ করে ব্যথাতুর ধ্বনি উঠল তার। নাক মুখ কুঁচকে তাকালো পায়ের দিকে। তখনই তার কর্ণকুহরে প্রবেশ করলো মৃদুকণ্ঠে পুরুষালী ডাক। কান খাড়া করলো চৈত্রী। হ্যাঁ, নির্ময় ডাকছে তাকে। কিন্তু এত রাতে নির্ময় তাকে ডাকছে কেন? এত রাতে তার সাথে কি কথা?
থাকতে পারে ওই ব্যাটার। ভ্রু কুচকালো চৈত্রী। কোনো রকমেই উঠে দাঁড়ালো সে। পা টেনে টেনে এগিয়ে গেল জানালার কাছে। আলতো হাতে খুলল জানালাটা। চৈত্রীর মুখখানা দেখতেই ঠোঁটে হাসি ফুটে উঠল নির্ময়ের। কতদিন পর যেন তার প্রিয় রমণীকে দেখল। মনে হচ্ছে 2-3 দিন নয়তো যেন কত শত বছর পর একটু দেখছে তার প্রিয় রমণীকে। তৃষ্ণার্ত হৃদয়ে তার সম্পূর্ণ তৃষ্ণা নিবারণ করতে না পারলো, এতটুকু যেন করতে পারল। চৈত্রী তার ভ্রুজোড়া কুচকেই প্রশ্ন করল। ডাকছিলেন নির্ময় ভাই? নির্ময়ের ধ্যান ভাঙল। চৈত্রীর দেখা পেয়ে সে যেন কোনো ঘোরের মধ্যে চলে গিয়েছিল। মৃদু কণ্ঠে সে বলল, কেন ডেকেছেন এত রাতে? নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে। শান্ত কণ্ঠে বলল, তোমাকে দেখার যে আমার ভীষণ তৃষ্ণা পেয়েছিল চৈত্র। চমকে উঠল চৈত্রী। চোখ বড় বড় করে তাকালো নির্ময়ের দিকে। বলল, কি বলেন আপনি? অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়। আমতা আমতা করে বলল, কিছু না। কেমন আছো? পায়ের ব্যথা কমেছে? চৈত্রী নিজের পায়ের দিকে তাকালো। পাটা একটু নাড়াতে নাড়াতে বলল, এই তো আগের থেকে একটু কমেছে। নির্ময় থামলো একটু। শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে। বলল, একটা কথা বলি চৈত্র। চৈত্রী চোখ তুলে তাকালো নির্ময়ের দিকে। বলল, কি? একটু সময় নিল নির্ময়। অতঃপর শান্ত কণ্ঠে বলল, আমার ভর্তি পরীক্ষার পর আমি যদি ভার্সিটিতে ভর্তি হয়ে ঢাকায় চলে যাই, তখন কি তুমি আমাকে ভুলে যাবে চৈত্র? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।